মানে সবাই নেতা হতে চাচ্ছেন, কারণটা কি জানেন? এরা কোনো যথাযথ পদ্ধতির প্রক্রিয়ার মাধ্যমে তারা আসে নাই। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। হঠাৎ করে আরো হয়ে গেছে। এই জিনিসগুলো যেন সম্পূর্ণভাবে দায়ী, আমি আগেও বলেছি এখনো বলি, এই বিষয়গুলো যেন সম্পূর্ণভাবে দায়ী হলো এই সরকার। কিভাবে সরকার তারা করছে কি, প্রথম দিনে তারা যে ব্লান্ডারটা করছে, সে 2 জন স্টুডেন্টকে মন্ত্রী বানাই দিছে। বানাই দেওয়ার মধ্যে কি হয়েছে, সমস্ত স্টুডেন্টদের মধ্যে লোভ ঢুকাই দিছে। সেটা ক্ষমতার লোভ, অর্থের লোভ, পাওয়ারের লোভ ঢুকাই দিছে। তাহলে তো আমিও তো হইতে পারতাম। প্রথম দিনই স্টুডেন্টরা ভাবতেছে, আমার সঙ্গে প্রথম দিনই আলাপ হয়েছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা সমন্বয়কের সঙ্গে। আমি একটা টকশো ছিলাম, তখন নামগুলি ঘোষণা করতেছিল, ওই লাইভে আমি ছিলাম। ওখানে আমার সঙ্গে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল। পুরো মন খুব খারাপ। আমি বললাম কেন? সব ঢাকা ইউনিভার্সিটি থেকে হলো, একজনও বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো না। তার মানে কি হয়েছে, প্রথম দিনেই এই সরকার পুরো স্টুডেন্ট ফোর্সটাকে ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, সবার মধ্যে লোভ ঢুকাই দিয়েছে। এখন সেই লোভ যে কোথায় দাঁড়াইছে, যে আমি যদি ওই মূল কমিটিতে না থাকতে পারি তাহলে তো আমার এটা হলো না। ভাই যারা এখানে আসে সব তো ঢাকার লোক, বাইরের লোক কেউ কেউ এদের করেই নাই। আমি যদি বলেন আমার দান ছিল, আমার অবদান ছিল। আচ্ছা, রনি বলতেছে যারা মারা গেছে তারা হলো হিরো। ওকে, তারা যদি হিরো হয়, যারা আহত হয়েছে তারাও হিরো। এদের যেহেতু আহতদের ভূমিকা বেশি, তো একটা আহতের আপনি মন্ত্রী বানাতেন, একজন লোকের পাতে গুলি লাগছে তারই না মন্ত্রী বানাতেন, তাহলে বুঝতাম যে আপনি এটাকে মূল্যায়ন করছেন। অত করেন নাই। আপনি চোখের সামনে যে আছে তাকে আপনি নিয়ে আসছেন, কোন বিচারে, কি যোগ্যতা, কোনো ব্যাখ্যা নাই। এখনো তাই হচ্ছে, নেতৃত্বের ভাগাভাগি। গণ অভ্যুত্থানে তাদের স্যাক্রিফাইস আমরা দেখেছি, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন, এটা আমরা দেখেছি, লড়াই করেছে, এটা তো আমরা দেখেছি। সেই জায়গা থেকে যাদের কে লড়াই করে না বলেন তো আপনি, কে লড়াই করে নাই? আমি বলি, আমার ছোট ভাইয়ের বউ, সে কিন্তু ঘরের থেকে বেশি এটা পারেও না। সে তার স্কুলে পড়ুয়া ছেলেকে নিয়ে শাহবাগে চলে গেছে, সারাদিন ওখানে ছিল। স্কুলে পরে এবার এসএসসি পরীক্ষা দিবে সে, এই ছেলেকে সে এমনিও ছাড়ে না, তার নিয়ে সে চলে গেছে। কে লড়াই করে নাই ভাই? আচ্ছা, মাসুদ কামাল, আপনার মন্তব্য জানতে চাই যে যেমনটি আসলে কথা বলছিলাম একটু আগেও, যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে চেতনার কথা আমরা বলছি গণ অভ্যুত্থানে, সেটা আসলে কিভাবে প্রভাবিত করছে সেটা মানুষকে। আমরা শুনছি একটি বাইনারি পলিটিক্সের বাইরে নতুন দলের কথা। তো আপনি কিভাবে দেখছেন যখন আমরা এই কথাটাও শুনি যে আপনার একটি দল গেছে আরেকটি দল আছে, এগুলো কি কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা রাজনীতিতে? কারণ বিএনপিও তো আসলে অনেক নিপীড়িত এবং নির্যাতিত, এবং বিএনপিও কিন্তু এই গণঅভ্যুত্থানের অনেক বড় একটা স্টেক হোল্ডার। তো তাদের মধ্যে যখন এরকম একটা বিভেদ এবং এরকম তর্ক আমরা শুনি, তাহলে আপনি এটা কিভাবে দেখেন? দেখেন, নিপীড়িত এবং নির্যাতিত এই শব্দটা কিন্তু কোনো অধিকারের অধিকার প্রাপ্তির আপনার না, কি বলে, পূর্ব শর্ত না, লাইসেন্স না। আসলে বিএনপি নিপীড়িত কিনা আমার জানার আগ্রহ নাই, এটা নিয়ে আমি কোনো চিন্তিত না। আমার কথা হলো বিএনপি কি পরিবর্তিত কিনা। যদি বিএনপি পরিবর্তিত হয়, আই এম হ্যাপি। এবং সেই পরিবর্তনটা হতে হবে আবার পজিটিভ পরিবর্তন। তো বিএনপি অনেক নিপীড়িত হয়েছে, এখন সে কি তাহলে পাল্টা নিপীড়ন করবে? এটাও তো একটা ব্যাপার। প্রতিশোধ স্পৃহা একটা মানুষের মধ্যে থাকে, আমাকে নিপীড়ন করেছে আমিও দেখাই দেবো। তো সেইটা হলো তো ভয়ঙ্কর ব্যাপার। আমরা সাধারণ মানুষের কি দেখেন, সাধারণ মানুষ কিন্তু বিএনপি আওয়ামী লীগ বুঝে না। তারা বুঝে জিনিসটা যে ভাই, আমি শান্তিতে থাকতে চাই, আমি আমার সন্তানকে একটা ফেয়ার কম্পিটিশনের মধ্যে দেখতে চাই। আমি নিজে, আমার বাড়িতে কি আপনি চাল দিয়ে আসবেন, যত ভালো গভর্নমেন্টই হোক, সে কি আমার বাড়িতে রান্না করে দিয়ে আসবে? আমার খাওয়াটা আমিই খাবো। আমার খালি একটাই কথা, সরকারের কাছে আমার একটাই চাওয়া, যে আমার কাজটা আমিই করবো, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। এই দেশের মানুষ কিন্তু বেশি কিছু চায় না, তারা বলে আপনি আমাকে ডিস্টার্ব করেন না। আমি উত্তরবঙ্গ থেকে সবজি ঢাকায় আনবো, ওটা আমি কিনে নেব। আপনি মাঝখানে চাঁদাবাজি করেন না, আপনি মাঝখানে মুনাফার পাহাড় করেন না, আপনি সিন্ডিকেট করেন। আমি এগুলোই চাই। আমি কিন্তু আপনার কাছে আর কিছু চাই না, কোনো দয়া ভিক্ষা করি না, আমি চাই না। কিন্তু তো সেই জায়গাগুলিকে একটা ভালো একটা সরকার চাই আমরা, যা নাকি আমাকে ডিস্টার্ব করবে। আপনি আমার টাকা বিদেশের চুরি করে পাচার করেন না রে ভাই, আমার টাকা আমরা এখানে থাক। আগে সরকার কি করছে? সরকার নিজে পাচার কর্মে লিপ্ত হয়ে গেছে।
হয়ে গেছে না? এখন সমস্যাটা হলো কি, এখন যে ন্যারেটিভটা হচ্ছে জিনিসটা, এটা হলো আমরা কি দেখতেছি বলেন তো? আপনি যান না গ্রামে, যান, গ্রামে যে জিজ্ঞাসা করেন চাঁদাবাজি থামছে কিনা, থামে নাই। তাহলে চাঁদাবাজি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ তো নাই। কারণ বাজারে যান, কারণ বাজারে আমরা পড়ছি পত্রিকায় যে প্রতি রাতে নাকি 1 কোটি টাকা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হতো, এই জন্য জিনিসপত্রের দাম বেশি হতো। এখন তো জিনিসপত্রের দাম কমে না, তাহলে 1 কোটি টাকা না উঠলে কি 1 কোটি টাকা বেশি উঠে, নাকি 1 কোটির কাছাকাছি কিছু একটা উঠে? এটা কই যায়? এটা কই যায়? তো এখন সিন্ডিকেট ভাঙার দায়িত্ব তো সরকারের, সেই জায়গা থেকে সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবে না কেন? সিন্ডিকেট ভাঙার দায়িত্ব যাকে দিছে সেই তো সিন্ডিকেটের ইয়ার দোস্ত। হিসাব তো বেশ সহজ। বাণিজ্য মন্ত্রী একজন বানাইছেন, উনি একটা বড় প্রতিষ্ঠানের মানে আপনার মালিক। উনি ওনার প্রথম এই পর্যন্ত তার দৃশ্যমান সাফল্য কি বলেন? মাস না পেরোতেই উনি সয়াবিন তেলের দাম আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে 8 টাকা বাড়াই দিয়েছেন। বিশাল একটা কাজ করছেন, এবং ওনার বন্ধু বান্ধব ওনার উপর খুব খুশি হয়েছে, আমি শিওর। এখন উনি তো আমার বন্ধু না, আমি তো ওনাকে আমার বন্ধু মনে করি না রে ভাই। এখানে হলো প্রবলেমটা। এবং এই সরকারের, আপনি আমাকে একটা কথা বলেন, এই সরকারের কোন উপদেষ্টাকে আমি আমার উপদেষ্টা মনে করি, আমার লোক মনে করি বলেন তো আপনি? যারা আন্দোলন করে, যারা মাঠে ছিল, এদেরকে বলেন। যারাই মাঠে ছিল, এদেরকে একজন আন্দোলনকারীকে যদি আপনি বলতেন যে তুমি ভালো মতো আন্দোলনটা করো, তুমি যদি আন্দোলনটা ঠিকঠাক মতো করতে পারো, তাহলে না আমরা নূরজাহান বেগমকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। যে বলেন আপনাকে যদি ওখানে যে পিটাইতো, যে বেটা নূরজাহান বেগমটা কে, এরা আমার স্বাস্থ্য উপদেষ্টা বানাইতে হবে কেন? এই স্বাস্থ্যের কি বুঝে? তারা তো বানিয়ে রাখছেন, ঘাড়ের উপরে উঠে রাখছেন তারে। আপনি প্রমাণ করতে যাচ্ছেন যে সেই লোকে সবচেয়ে বেস্ট, কারণ উনি নিজে রোগাক্রান্ত, অতএব উনি স্বাস্থ্য ভালো বুঝেন। বলতেছেন তো ভাই, আপনি এটা চালাচ্ছেন তো। কাজে এদের কাছ থেকে আপনি কি আশা করেন? শুনেন, একটা আন্দোলনের সরকার, আমি বলি তো আপনাকে, এই আন্দোলনের সরকার এটা, এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে এদের মধ্যে 80% উপদেষ্টার সঙ্গে এই আন্দোলনের জুলাই বিপ্লব যাকে আপনি বলছেন, এই জুলাই বিপ্লব বলেন, জুলাই গণঅভ্যুত্থান বলেন, তার সঙ্গে এদের মানসিক, বুদ্ধিভিত্তিক, শারীরিক, অর্থনৈতিক কোনো সম্পর্ক ছিল না 80%-এর। এদের আপনি একজনকে দেখাইতে পারবেন? এদের মধ্যে অনেক লেখক আছে, 80% দেখাইতে পারবেন কেউ একটা আর্টিকেল লিখছে? মাসুদ কামাল, আমি আপনার কাছে শুনতে চাই যে রাজনীতি প্রথমত যেটা আলোচনা হলো যে মানুষের পরিবর্তন হয়, আদর্শ থেকে যায়, সেই জায়গা থেকে আপনিও বলতে পারেন যে নতুন দলের আসলে আপনার দিক থেকে কোনো অ্যাডভাইস থাকলে। আরেকটা কথা হচ্ছে যে দল আসছে, রাজনীতি নেই, সেই জায়গাতে আপনি আপনার মন্তব্য কি, যে রাজনীতি আমরা কিভাবে দেখবো, রাজনীতির দলগুলোর করণীয় কি? না, নতুন যে দলটা আসছে, আমি এই দলের কথা যদি বলি, এদের রাজনীতিটা কি এটা তো এখনো ক্লিয়ার না। এরাও তো এখন পর্যন্ত বলে নাই কিন্তু কি রাজনীতি। আমি এদের কোনো রাজনীতি কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। এরা খালি বলে যে জুলাইয়ের চেতনা থেকে তারা দেশ গড়বে না কি করবে, এগুলো বলে আর কি। আমি একটা কথা, বেসিক কথা বলি আপনাকে, শুনেন ভাই, এই রাজনৈতিক দল নিয়ে আমি এই মুহূর্তে খুব একটা আশাবাদী না, একদম সিম্পল, খুব একটা আশাবাদী না। তাদের একমাত্র যোগ্যতা হলো তারা হাসিনাকে নামাই দিচ্ছে। এখন পর্যন্ত দৃশ্যমান একমাত্র যোগ্যতা তারা দাবি করে, তারা যেটা দাবি করে, তারা হাসিনাকে নামাইছে। আমরা নামাইতে পারছি, পলিটিক্যাল পার্টিগুলো পারে নাই, আমরা পায়ে ফেলেছি, এর যে যোগ্যতা। যদি তাদের এই যোগ্যতাটাকে আমি গ্রহণও করি, তারপরও এই রাজনৈতিক দলকে নিয়ে আশাবাদী না। এই কারণে আশাবাদী না, আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে বলি। ভবন ভাঙার যারা কারিগর, তারা কিন্তু ভবন গড়ার কারিগর না, এটা মাথায় রেখেন। ভবন ভাঙা সহজ, আর একটা ভবন ওখানে দাঁড় করানো, ওর চেয়ে ভালো ভবন অথবা ওইরকম ভবনই আর একটা দাঁড় করা দেন, তারা পারবে না। দুই কারিগর। আপনি ভাঙতে পেরেছেন, এটা কোনো যোগ্যতাই না। আপনি এদেরকে নামাইতে পারছেন, এটা কোনো যোগ্যতাই না রে ভাই। এই যোগ্যতার উপর যাদের একমাত্র পুঁজি, তাদের একমাত্র পুঁজি কিন্তু এটাই, তারা দাবি করে যে আমরা করেছি। প্রেক্ষাপটে এটা তো অনেক বড় পুঁজি হওয়ার কথা না, এটা তো অনেক বড় কাজ। আমি তো আগেই বললাম যে আপনি ওই যে এখানে র্যাঙ্ক ভবন ভাঙছিল একটা 12 তলা 14 তলা বিল্ডিং ছিল, ভাঙছিল, হ্যাঁ, রাজমিস্ত্রিরা ভাঙছে, বেরিয়ে ভাঙছে। উনি কোনো আর্কিটেক্ট ছিল না, ওই বিল্ডিং বানাতে গেলে আর্কিটেক্ট লাগবে। এটা সহজ কথা রে ভাই, বানাইতে পারবেন না আপনি, বানানো আরেক জিনিস, ওটা আরেক সায়েন্স। এত সহজ না বলে বোঝা যাচ্ছে ওনারা কি করতেছেন। এখন দেখেন না, একটা দল বানাইতে পারতেছে না রে ভাই,
একটা দল বানাতে পারছে না। বিভিন্ন এই দলকে দল বানানোর আগে এই দলের ব্যাপারে যে এখন সমালোচনাগুলো আছে বা আসছে, যে জামাতের প্রভাব আছে এবং জামাতের বা জামাত শিবিরের এখানে কর্মীরা আছে সুপ্তভাবে, এই যে সমালোচনাগুলো আসছে, এটা তাদের জন্য কতটুকু ক্ষতিকর হবে? প্রতিবন্ধকতা? এর চেয়েও বড় আপত্তি আমার এটা কি জানেন, এরা জামাত শিবির প্রভাবিত কোনো আমি যাই না, বাট আমার কাছে এর চেয়েও বড় আপত্তি হলো এটা সরকার প্রভাবিত। ইউনূস সাহেব তো নিজের মুখে বলেছেন এই দলটা করার ক্ষেত্রে উনি উৎসাহ দিয়েছেন, বলেন নাই উনি বলেছেন তো এটা বলার পরে ইউনূস সাহেবরা কোনো নিরপেক্ষ থাকে রে ভাই? আমি তো মনে করি ডক্টর ইউনূস আমাদের দেশে যে আগামী যে নির্বাচনটা হবে, যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচন ইউনূস সরকারের অধীনে হওয়ার কোনো যুক্তি নাই। এবং ইউনূস সাহেব তো নিরপেক্ষতা হারিয়েছেন এবং উনার সেই নৈতিক অধিকারই নাই একটা নির্বাচন অনুষ্ঠানের, নাই। উনি দেখেন এত লোক হচ্ছে শিক্ষা, মানে আপনার স্টুডেন্টদের মধ্যে নাহিদ ইসলাম আসতেছে, আচ্ছা আসিফ মাহমুদকে আনে না কেন? আনে নাই কেন? ওনাদের এই স্টুডেন্টদেরকে ওই এলজিআরডি মিনিস্ট্রিটা থাকা দরকার, কারণ ওই মিনিস্ট্রি থাকলে পরে সারা দেশে তারা একটা প্রভাব বিস্তার করতে পারবে। ভাই এই সমস্ত নাটক এই দেশের মানুষ বুঝে, খুব ভালোভাবে বুঝে। ওই মিনিস্ট্রি দিয়ে উনি ওখানে প্রভাব বিস্তার করবেন, বিভিন্ন স্থানীয় লোকাল ইয়েদেরকে প্রভাব বিস্তার, বিভিন্ন টাকা পয়সা। ওনার বাপই তো বলছে, ওনার বাপের ওই ভিডিও আমি দেখি নাই, ওনার বাপ স্পষ্ট বলছে যে আমার ছেলের হাতে সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব, বলছে তো। কি মতলব থেকে বলছি ভাই? এই মতলব আমরা বুঝি না। সেই ছেলে নাকি আর এলাকায় প্রত্যেকটা মসজিদ 10 লাখ টাকা দিছে, ওই টাকাটা কার টাকা? ওই টাকা 10 আমাকে জিজ্ঞেস করছে? ওটা তো আমার টাকা আছে, 1 টাকা হলো আছে তো ভাই, আমাকে জিজ্ঞেস করছে? এই জাতির কাছে সে কোনো পারমিশন নিছে? সে বলে দিছে, সে কি অথরিটি নাকি? দেখেন একটা জিনিস হলো কি, যে জুলাই কিন্তু আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা শব্দ আর কি। জুলাই মাসটা আমরা যা কখনো ভাবিনি, আমরা এটুকু ভেবেছি যে যত রাত যত লম্বাই হোক তার তো একসময় শেষ আছে, তাই না? পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন যেখানে নাকি আপনার শাসকের পরিবর্তন হয় না। কাজে সেই হিসেবে শেখ হাসিনার পতন যে কখনো হবে না এটা তো নয়, একসময় তো হতোই পতনটা, কিন্তু সেই পতনটা যে জুলাই মাসেই হবে সেটা কিন্তু মানে আপনার জুনে বসেও ভাবিনি। জুলাই মানে অগাস্ট, তারা 36 জুলাই বলে, তো আমি ওভাবে বলতে পছন্দ করি, আমারও ভালো লাগে শুনতে। সেটা কিন্তু জুনেও কেউ ভাবেনি, জুলাইয়ের ফার্স্ট উইকেও কেউ ভাবেনি, সেকেন্ড উইকেও কেউ ভাবেনি। তো সেই হিসেবে তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমাদের দেশের জন্য এত বড় ঘটনা খুব কমই আছে। এটা অবশ্যই এটা জনগণের একটা বিজয়ের ঘটনা। আমরা যেরকম মুক্তিযুদ্ধকে বলি, মুক্তিযুদ্ধ হলো একটা জনযুদ্ধ, গণযুদ্ধ, এদেশের মানুষের যুদ্ধ এটা, তাই না? এদেশের মানুষ যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে। আনফর্চুনেটলি হয় কি পরে এই জনযুদ্ধটাকে একটা ব্যক্তি, একটা গোষ্ঠী তারা নিজেদের যুদ্ধ বলে, নিজেদের বিজয় বলে, নিজেদের এই সমস্ত ক্যাডেট নিজেদের মধ্যে নেওয়ার জন্য তাদের মধ্যে এক ধরনের চেষ্টা ছিল, এবং যে চেষ্টাটা জনগণ পছন্দ করেনি। এবং জনগণ পছন্দ করেনি বলেই কিন্তু তাদের পতনের পর জনগণ কিন্তু আহা উহ করে নাই। এখনো তাই হচ্ছে। জুলাইয়ের অভ্যুত্থানটাও জনগণের অভ্যুত্থান। সারা দেশের মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। আমরা যখন ভাত রান্না করি, চুলার মধ্যে চালটা দেওয়ার পরে আপনি যদি 2 মিনিট পরে যে দেখেন যে চাল তো ফুটে নাই, তাহলে কি ভাত হবে না? আপনি বললেন 3 মিনিট পরে গেলেন, তখনও চাল ফুটে নাই। আমরা ভাতটা কখন দেখি? 15 মিনিটের মাথায় যে এই 15 মিনিট কিন্তু আসতো না যদি আগের 14 মিনিট আপনাকে তাপ না দিতেন। এই তাপটা কিন্তু, পরিবর্তনটা কিন্তু দৃশ্যমান না, দৃশ্যমান হলো শেষ মুহূর্তে যে। আবার তারপরে যখন হয়ে গেল ভাতটা, তখন আপনি আমাকে দিলেন যে তুমি মাঠটা একটু গালো তো। আমি মাঠটা গাললাম, আমি দাবি করলাম যে আমি সব করেছি। না রে ভাই, ভাতটা আমি রান্না করিনি, ভাতটা এই আগুনের কারণে হয়েছে। এখন এরকম হয়েছে, ভাতটা কে রান্না করেছে? সবাই দাবি দেয় আমি তো মার গেছি না, ও তাহলে আমি রান্না করেছি। এটা ঠিক না। এটা হলে হয় কি, অন্য সবাই দুঃখিত হয়, এবং এই যে দুঃখিতটা, যে দুঃখের ফলটা কিন্তু আমরা দেখেছি 75-এ। কে ছিল আপনি জানেন না? কে নেতা ছিল? আমরা কেউ যাই না কে নেতা ছিল। সমন্বয় একটা ছিল, বলতো সমন্বয় একটা কর্মসূচি ঘোষণা করতো। মূল সমন্বয় কে ছিল? কেউ ছিল না। 1.5 শতাধিক সমন্বয় কিন্তু একসঙ্গে ছিল, বিভিন্ন জায়গায় যার যার মতো কাজ করতো।
এই যে আন্দোলনের ফরম্যাটটা, এই ফরম্যাটটাই বলে দেয় এই আন্দোলনের কোনো নেতা নাই, জনগণই এই আন্দোলনের নেতা, যে রাজপথে আছে সেই নেতা। যারা যারা মারা গেছে তারা কি কারো নির্দেশে মারা গেছে? কোনো নির্দেশ না। আমরা একটা দানবের বিরুদ্ধে যুদ্ধ করতে নামছি। দানব কোথায় পা ফেলবে আমি জানি না, যেখানে পা ফেলবে সেখানে যারা আছে তারা মারা যাবে। এই তো হয়েছে ঘটনা। কিন্তু তো সেখানে এই যে কোনো নেতা নাই, সবাই নেতা, এই যে ফিলোসফিটা, এই ফিলোসফিটা কি এখন দেখেন? এখন কিন্তু দেখেন না। এখন কি হচ্ছে যে কে কে নেতা নয় এই জিনিসটা প্রমাণ করতে চাচ্ছে নেতারা। আপনি দেখবেন নানা ধরনের ফেসবুক স্ট্যাটাস, বিখ্যাত বিখ্যাত লোকেরা তো হাস্যকর স্ট্যাটাস দেখেছে না। আমার কাছে মনে হচ্ছে যে বিখ্যাত লোকরা কি আসলেই ক্ষুদ্র? মাঝে মাঝে এরকম মনে হয়। একজন উঠে লাগছেন, নাম না জানা কোন এক নারী সাংবাদিক, উনি কি কি করছেন সেই ঘটনা, উনি কারে আশ্রয় দিয়েছেন, কারে কি করছেন এইগুলি বলতেছেন। মানে ওই নারী সাংবাদিক হলো নেতা, বাট তার নাম জানি না। এত বড় প্রতিভা কোথায় চোখের সামনে দেখি নাই, হয়ে গেল। তো এইগুলি হলো কি মানে ক্ষুদ্রতার এক একটা নমুনা। যাকে বড় দেখায় সে আসলে বড় না। সমস্যা হলো এখানেই। আপনি দেখেন ওনারা একটা পার্টি করতেছেন, এই পার্টির ঘোষণাটা কয়েক দফা পিছাইলো। কেন পিছাইলো? আদর্শগত কারণে পিছাইছে? নো, নেতৃত্বের আকাঙ্ক্ষার জন্য পিছিয়েছে। নেতৃত্বের আকাঙ্ক্ষার জন্য যে কি বলবো আমি, কামড়াকামড়ি বলি যে কামড়াকামড়ি, সেজন্য পিছিয়েছে। আমার বলতে খুব দুঃখ পাচ্ছি আমি যে এদেরকে আমি এই শব্দে এই ভীষণে অভিহিত করতে চাচ্ছিলাম না। তাই হচ্ছে। পদের নাম কি? জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। কেন কনিষ্ঠ আহ্বায়কও থাকবে? আমি সেটাই বলছি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। জ্যেষ্ঠ কেন? মানে ওনাকে যুগ্ম আহ্বায়ক বললে ওনার ইজ্জতের একটু ঘাটতি হয়ে যায়। উনি মনে করতেছেন যে আমাকে তুমি যুগ্ম আহ্বায়ক বলবা, আমি তো প্রায় তোমার সমান অথবা তোমার চেয়েও আমি বড়, অতএব আমি যুগ্মতে আমার পোষাচ্ছে না। কিন্তু এই প্র্যাকটিস তো আছে মাসুদ কামাল, এই প্র্যাকটিস তো আছে, আমরা তো দেখেছি। আমি কি ওই প্র্যাকটিসের প্রশংসা করছি? আমি ওই প্র্যাকটিসের সমালোচনা করছি। রিজভী আহমেদ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, আমি এটা সমালোচনা করি। ওনার দলে কনিষ্ঠ যুগ্ম মহাসচিব কে? এই প্র্যাকটিসগুলি কেন? মানে কারোরই মন ভরে না। বলতেছে যে আমি তো আরো বড়, আমাকে আরো বেশি বলা হচ্ছে না কেন? জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মানেটা কি? তাইকে জায়গা দিতে হবে ওই জায়গায়।